হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ক্লাস 11-এর জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়াবো। যারা সেমিস্টার 2-এর আছো তাদের জন্য এই টপিকটা নিয়ে আজকে পড়াবো। সেটা হলো কি ভারতের বনভূমি। তো ভারতের বনভূমি যখন আমরা পড়বো, আমরা দেখে নেব যে এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। তো ফার্স্টে আমাদেরকে ভারতের বনভূমি থেকে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হলো ভারতে অরণ্য বন্টনের নিয়ন্ত্রকসমূহ সম্পর্কে ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নটা, অরণ্য সমূহের বন্টনের নিয়ন্ত্রকসমূহ সম্পর্কে ব্যাখ্যা করো, এটা পড়তে গেলে সবার ফার্স্টে আমরা একটা টার্ম জানছি বা শিখছি, সেটা হলো অরণ্য। তো আমাদেরকে জানতে হবে যে অরণ্য কী। অরণ্য হলো, আমরা দেখি যে আমাদের প্রকৃতিতে কিন্তু অনেক উদ্ভিদ রয়েছে, ঠিক আছে। তো এই উদ্ভিদ গোষ্ঠী যারা পৃথিবীতে স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল। আবার মানুষ কি করেছে, মানুষ চাষাবাদের মাধ্যমেও কিন্তু অনেক ফসল উৎপাদন করে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু স্বাভাবিক উদ্ভিদ নয়। স্বাভাবিক উদ্ভিদ মানেই হচ্ছে যেটা স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে, যেখানে কোনো হিউম্যান ইন্টারফিয়ারেন্স নেই, যেটা পুরোপুরিভাবে প্রাকৃতিক উপায়ে গড়ে উঠেছে, জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তাদের প্রভাবে যে উদ্ভিদ প্রকৃতিতে স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল সেই উদ্ভিদকে আমরা স্বাভাবিক উদ্ভিদ বলে থাকি। তো এই ভারতবর্ষ একটা বৃহৎ দেশ এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদের কিন্তু বৈচিত্র্যতা লক্ষ্য করতে পারি। পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু একই প্রজাতি বা একই প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ কিন্তু দেখা যায় না। স্বাভাবিক উদ্ভিদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, তাদের অভিযোজনগত পার্থক্যও রয়েছে। তো এই পার্থক্যটার কারণ কি, কি কি বিষয় আছে যেগুলো প্রাকৃতিক, কোন কোন বিষয় যেগুলো এই স্বাভাবিক উদ্ভিদের অভিযোজনগত বৈচিত্র্যতা ঘটানোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। তো সেই বিষয়গুলো হলো জলবায়ু। জলবায়ুর মধ্যে দুটো বিষয় আমরা পড়ি। জলবায়ুর মধ্যে একটা হলো তাপমাত্রা আর একটা হলো বৃষ্টিপাত। এই দুটো বিষয় কিন্তু স্বাভাবিক উদ্ভিদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রার ওপরে নির্ভর করে যে ওই অঞ্চলে কী ধরনের উদ্ভিদদের জন্ম হবে এবং তারা ওই অঞ্চলটাতে বেড়ে উঠতে পারবে। আবার কোনো একটা অঞ্চলের বৃষ্টিপাতও কিন্তু উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত, আবার পূর্ব ভারত থেকে শুরু করে পশ্চিম ভারত, এই সমগ্র ভারতবর্ষে তাপমাত্রার কিন্তু একটা বিরাট বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। যেমন দক্ষিণ ভারতটা আমরা দেখি সমভাবাপন্ন একটা আবহাওয়া বিরাজ করে, কেন কি ওটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। আবার আমরা যখন উত্তর ভারতের ক্ষেত্রে চলে যাই, ওখানে সবসময় চরমভাবাপন্ন, কারণ ওটা সমুদ্র থেকে অনেক দূরে রয়েছে। আবার আমরা যদি পশ্চিম ভারতে যাই, সেখানে আমরা রাজস্থান দেখতে পাচ্ছি, একটা মরুভূমি রয়েছে। পূর্ব ভারতে, ভারত যেহেতু মৌসুমী জলবায়ু অধ্যুষিত, মৌসুমী জলবায়ুর প্রভাবে পূর্ব ভারতে পৃথিবীর সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। তো এই কারণে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কিন্তু একটা তারতম্যতা সমগ্র ভারতে কিন্তু লক্ষ্য করা যায়। তো এই বৃষ্টিপাতের তারতম্যতার উপর নির্ভর করেও কিন্তু ভারতে কী হয়েছে, স্বাভাবিক উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা পড়বো সেটা হলো কি মৃত্তিকা। মৃত্তিকাও কিন্তু কী করে, স্বাভাবিক উদ্ভিদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ন্ত্রক, ঠিক আছে। তার মধ্যে যেরকম আমরা দেখতে পাই যে ল্যাটেরাইট মাটি যে সমস্ত অঞ্চলে রয়েছে, সেই সমস্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটি খুব একটা উর্বর নয়। ল্যাটেরাইট মাটিতে মানে চাষের জন্য উপযুক্ত করে তুলতে হয়, ঠিক আছে। এছাড়া আমরা বিভিন্ন পর্জল, চারনোজেম, এই সমস্ত মৃত্তিকা যেখানে যেখানে রয়েছে, বা কৃষ্ণ মৃত্তিকা রয়েছে বা পলি মৃত্তিকা রয়েছে, এই সমস্ত মৃত্তিকাগুলোতে আবার দেখা যাচ্ছে যে অনেক ধরনের উদ্ভিদের কিন্তু গড়ে উঠতে, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে কিন্তু সহায়তা করে থাকে। তো মৃত্তিকা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়াও কি রয়েছে দেখো, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আমরা ভারতে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতিগত বৈচিত্র্যতা কিন্তু লক্ষ্য করতে পারি। যেমন আমরা যদি উত্তর ভারতে চলে যাই, সেখানটা পুরোটাই কি রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে উত্তর পূর্ব ভারতটাতে। হিমালয় পর্বত
পর্বত পুরো ঘিরে রেখেছে উত্তর পূর্ব ভারতটাকে। এবং তার পরবর্তী আমরা হিমালয় পর্বতের পাদদেশীয় অঞ্চলটা যদি দেখি তাহলে সেটা হলো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নদী মানে অধ্যুষিত একটা বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। তারপরে রয়েছে কি মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি রয়েছে। দক্ষিণ ভারতে মালভূমিটা বাদ দিয়ে দুটো উপকূল ভাগ রয়েছে, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল। তো এই যে ভারতের ভূপ্রকৃতিগত বিভাগ, বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা, যেটার কারণেও কিন্তু কি হয়েছে, ভূপ্রকৃতির ওপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের কিন্তু একটা তারতম্যতা লক্ষ্য করা যায়। এবং ভূপ্রকৃতিও কিন্তু স্বাভাবিক উদ্ভিদের অভিযোজনগত বৈচিত্র্যতার একটা বিরাট বড় কারণ হিসাবে ধরা হয়ে থাকে। এবং ভারত যেহেতু ভূপ্রকৃতিগত দিক থেকে একটা বৈচিত্র্যপূর্ণ দেশ, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতির মধ্যেও কিন্তু একটা বৈচিত্র্যতা রয়েছে। এবার আমাদের নেক্সট যে কোশ্চেনটা পড়তে হবে সেটা হলো ভারতে অরণ্যের শ্রেণীবিভাগ করো। তো ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ করো যখন আমাদের পড়তে হবে, তখন আমাদের জানতে হবে যে ভারতের মধ্যে আমরা কি কি ধরনের অরণ্য দেখতে পাই। তো কি কি ধরনের অরণ্য রয়েছে দেখো, রয়েছে আর্দ্র ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। কথাটার মধ্যেই রয়েছে কি বৃষ্টি অরণ্য, তাই জন্য এখানে বৃষ্টিপাত কত হচ্ছে, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই অরণ্য দেখা যায়। তারপরে রয়েছে কি, আচ্ছা এই অরণ্যের ক্ষেত্রে একটা কথা পড়া হচ্ছে চিরহরিৎ বৃক্ষের অরণ্য। চিরহরিৎ কথাটার মানে হলো যে এই অরণ্যে সারা বছর গাছে পাতা থাকে, গাছের পাতা কখনো ঝরে যায় না। তারপরে নেক্সট যেটা পড়বো আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য বা মৌসুমী অরণ্য। পর্ণমোচী বৃক্ষের অরণ্য মানেই হচ্ছে পাতা ঝরা, মানে একটা নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা ঝরে যায়। কোন অঞ্চলে দেখা যায়, যেখানে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট হলো শুষ্ক পর্ণমোচী বৃক্ষের বনভূমি বা তৃণভূমি, মানে মাঝারি বৃষ্টিপাত যেখানে, সেখানে তৃণভূমি মানে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত। তারপরে শুষ্ক মরু অঞ্চলের কাটা ঝোপ ও গুচ্ছ বা জেরোফাইট যেখানে রয়েছে, মানে 50 সেন্টিমিটারের কম যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে জেরোফাইট বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। হিমালয় পার্বত্য অঞ্চলে আমরা সাধারণত কি দেখতে পাই, সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখতে পাই। সরলবর্গীয় বৃক্ষও রয়েছে, আবার মিশ্র কিছু অরণ্যও রয়েছে এখানে কিন্তু, ঠিক আছে। শুধু যে সরলবর্গীয় রয়েছে তা নয়, এখানে মিশ্র দেখা যায়, মানে এখানে চিরহরিত কিছু রয়েছে, কিছু কাটা ঝোপঝাড় গুল্মও রয়েছে, আবার হচ্ছে কিছু চিরহরিত রয়েছে, সরলবর্গীয় রয়েছে, সেই জন্য প্রধানত উষ্ণতা দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর উপকূলবর্তী অঞ্চলে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই, যেটা জোয়ারের লবণাক্ত জল দ্বারা প্রধানত প্রভাবিত হয়ে থাকে। তো এই 6 ধরনের অরণ্য কিন্তু ভারতবর্ষের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো পৃথিবীতে যত ধরনের অরণ্য রয়েছে তার সবটারই কিন্তু একটা ক্ষুদ্র সংস্করণ হিসাবে ভারতের মূল ভূখণ্ডের মধ্যে কিন্তু এই সব ধরনের অরণ্যই কিন্তু ভারতের মধ্যে রয়েছে। তো এবার আমাদেরকে নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এই প্রত্যেকটা অরণ্য যেগুলো আমরা পড়লাম এখানে, এই প্রত্যেকটা অরণ্য ভারতবর্ষে এদের অবস্থানটা কোথায়, এবং এই অরণ্যগুলোর বৈশিষ্ট্যতা কী, এবং এই অরণ্যে কী কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ পাওয়া যায় সেগুলো সম্পর্কে কিন্তু এবার আমরা জানবো। তো চলো এবার দেখি এই যে স্পেসিফিক্যাল এই অরণ্যগুলো, এগুলো সম্পর্কে এবার ডেসক্রাইব করে নিচ্ছি। দেখো এবার আমরা যেটা দেখছি সেটা হলো কি আর্দ্রক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। আর্দ্রক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে আমরা বৃষ্টিপাত কত দেখেছিলাম, বৃষ্টিপাত আমরা দেখেছিলাম হচ্ছে 200 সেন্টিমিটারের বেশি, তাই তো, যে সমস্ত অঞ্চলে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হচ্ছে। তো এখানে অবস্থান কি বলেছি, হিমালয়ের পূর্ব দিকের তরাই অঞ্চল, মিজো, খাসি, জয়ন্তিয়া, মানে যেখানটাতে ভারতের সর্বাধিক বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, মহারাষ্ট্র, এছাড়াও যে রাজ্যগুলোতে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটা হলো অবস্থান। এরপরে আমরা যেটা দেখব স্বাভাবিক উদ্ভিদ, কী কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ এই চিরহরিৎ অরণ্যে রয়েছে।
আবলু, শিশু, গর্জন, রোজউড, প্যাডক, বাঁশ প্রভৃতি আরও বিভিন্ন ধরনের কিন্তু স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। এবার এই অরণ্যের বৈশিষ্ট্য কি? সারা বছর গাছে পাতা থাকে, এই কারণেই এই অরণ্যকে আমরা চিরহরিত অরণ্য বলে থাকি। গাছের কাঠ খুব শক্ত হয়ে থাকে এবং এই কাঠ গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরির জন্য ব্যবহার হয়। বনভূমির লতা, গুল্ম, ওষুধ শিল্পের জন্য কাঁচামাল। এবং এই বনভূমির বৈশিষ্ট্য হলো যে বনভূমির গাছগুলি সুদীর্ঘ হয় যা চাঁদোয়া সৃষ্টি করে। মানে অনেকগুলো থাকে হয়, মানে ধরো চাঁদোয়া বলতে বোঝাচ্ছে ধরো এই গাছ, এরকম ধরো অনেকগুলো বড় বড় গাছ আছে এবং গাছগুলো আবার মানে এত বড় হয়ে যায় আর ডালপালা এমনভাবে বিস্তৃত হয় যে সূর্য রশ্মি আর ঢুকতে পারে না লতা পাতাগুলোকে ভেদ করে, আর বনভূমির অভ্যন্তরে ভেতরে ঢুকতে পারে না। সেই জন্য এটাকে কি বলা হয়? চাঁদোয়া বা ক্যানোপি বলা হয়। আর অরণ্যের এই যে তলদেশটা, এটা প্রচণ্ড স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে, যার জন্য এখানে সবচেয়ে বেশি দেখা যায়, সবচেয়ে সর্বাধিক জীববৈচিত্র্যতা এই বনভূমিতে দেখা যায়। পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্যতা এই অরণ্যে লক্ষ্য করা যায়। আর একটা কি হয়, একই প্রজাতির গাছ না ভিন্ন প্রজাতির গাছ একত্রে অবস্থান করে। এটা খুব একটা জানার বিষয়। কোনো একটা প্রজাতি একসাথে থাকে না, বিভিন্ন প্রজাতিগুলো একসাথে থাকে। এবার কোনো একটা বিশেষ প্রজাতি দরকার হলে সেটা তুমি একটা জায়গায় গিয়ে অনেকগুলো গাছ একসাথে পাবে না একটা প্রজাতি, যে জন্য এই অরণ্য কাষ্ঠশিল্পের বিকাশের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। যেহেতু অরণ্যের তলদেশটা প্রচণ্ড স্যাঁতস্যাঁতে থাকে, প্রচুর কীট পতঙ্গ, বিষাক্ত জীব জন্তু এদের অবস্থান এখানে লক্ষ্য করা যায় এবং মাটিটাও খুব নরম হয়ে থাকে, সূর্যরশ্মি একেবারে প্রবেশ করতে পারে না, অস্বাস্থ্যকর বা আবহাওয়া ওই অঞ্চলটাতে বিরাজ করে। এবং তার সাথে যেহেতু একটা প্রজাতির গাছ একই সাথে অনেকগুলো থাকে না, যার জন্য একটা গাছ নিয়ে আসা খুব অসুবিধা, আর গাছগুলো খুব ঘনভাবে থাকে, একটা কাটলে আর একটা গাছের ওপর গিয়ে পড়ে, যার জন্য ওখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসাটাও খুব কঠিন হয়ে পড়ে। তাহলে এটা যেটা পড়লাম, এটা আমরা পড়লাম হচ্ছে আর্দ্র ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য। এবার পরবর্তীটা দেখে নিই চলো। নেক্সটটা হলো আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য। আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্যে বৃষ্টিপাত কত হয়? 100 থেকে 200 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হয়ে থাকে। এখানে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। অবস্থান কি? হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, অসম, পশ্চিমবঙ্গ প্রভৃতি অঞ্চলে আমরা দেখতে পাই। এছাড়াও আমাদের স্বাভাবিক উদ্ভিদ যদি আমরা দেখি তাহলে কী কী রয়েছে দেখো, শাল, সেগুন, আবলুস, গর্জন, অর্জুন, শিমুল, পলাশ, আম, জাম, কাঁঠাল এগুলো তো রয়েছেই, ঠিক আছে। এরপরে বৈশিষ্ট্যতে কী বলছি, যে সারা বছর গাছের পাতা থাকে না, কারণ এখানে বলাই হচ্ছে পর্ণমোচী, মানে শীতকালে গাছের পাতা ঝরে যায়, ঠিক আছে। এবং গাছের কাঠ মোটামুটি নরম হয়, গৃহ নির্মাণ আসবাবপত্রের জন্য ব্যবহার হয়, মূল্যবান কাঠ পাওয়া যায় এবং কাষ্ঠশিল্পে উন্নত। কেন কাষ্ঠশিল্পে উন্নত? কারণ একটা প্রজাতির গাছ একসাথে অনেকটা অঞ্চল জুড়ে থাকে, যে কারণে কি হয়, গাছ কাটতে এবং গাছগুলোর মধ্যবর্তী ব্যবধান একটু বেশি থাকে, যে কারণে গাছ কাটতে সুবিধে হয়। একটা নির্দিষ্ট প্রজাতির গাছ অনেকগুলো একসাথে সংগ্রহ করে নিয়ে আসা যায়। এবং যেহেতু গাছগুলোর মধ্যবর্তী দূরত্ব একটু বেশি থাকে, সূর্যালোক পৌঁছাতে পারে, বনভূমির অভ্যন্তরভাগের পরিবেশটা যেরকম আমরা বিশ্বের চিরহরিৎ অরণ্যের ক্ষেত্রে একটা অস্বাস্থ্যকর পরিবেশ পড়েছিলাম, এখানে কিন্তু সেই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ থাকে না, যে কারণে কি হয়, কাষ্ঠশিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে।
তো আমি আজকের ভিডিওটাতে এই দুটো টপিক বললাম। এর পরবর্তী ভারতের অরণ্যের যে পরবর্তী আরও যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, বাকি আর 4টে শ্রেণীবিভাগ যেটা রয়েছে, এবং অরণ্যকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং বর্তমানে অরণ্য কিভাবে ধ্বংস হচ্ছে, তার কি প্রভাব পড়ছে, সেই বিষয়গুলো আমি নেক্সট একটা ভিডিওর এরই একটা সেকেন্ড পার্ট করব। সেই পার্টের আমি পরবর্তী ডেসক্রিপশানটা তোমাদেরকে দেব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো যে তোমাদের আর পরবর্তী কি জানার আছে, এবং অবশ্যই তোমরা বেল আইকনটিকে হিট করে রেখো পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে তাহলে এই পর্যন্তই।